আপনার কাছে একটু আসতে চাই, আপনি তো ছাত্র শিবিরের একসময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এক পর্যায়ে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন আপনি বের হয়ে আসেন। এর আগে গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ৭১-এ জামায়াত কোনো ভুল করলে সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। এবার জামায়াত আমিরের এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কি ৭১-এ যে জামায়াত ভুল করছিল তা প্রমাণিত বলে বলা যায় কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচকদেরকে। যেহেতু আপনি আমার একটা পরিচয় বলেছেন, এটা আমার জন্য বিব্রত করে করতে, যে বর্তমান পরিস্থিতি বিব্রত করে একটুখানি। যে বিষয় নিয়ে আমাদের সঙ্গে মতবিরোধ হয়েছিল, ৭১ একটা ইস্যু ছিল আমার, সেই সময় জামাত মানে নেই ব্যাপারটা। এবং এর মধ্যে ধরেন ৮২ থেকে শুরু করে তো অনেক বছর গড়িয়ে গেল, এখন তারা রিলাইজ করছে। আমি মনে করি দেরি হলো, এটা ভালো, এবং তারা ক্ষমা চেয়েছেন। আমি শর্তহীন ক্ষমা দেখলাম, শর্তহীন ক্ষমা চেয়েছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তারা স্পষ্ট করে ক্ষমা চাইলে ভালো হতো। এবং আমার সুব্রত চৌধুরী সাহেব যে কথা বলেছেন আক্রমণাত্মক, এই বলার দরকার নাই। উনি জামাতে কৌশল করছে ঠিক, এটা ভিন্ন কথা, কিন্তু ক্ষমতা চেয়েছে, এটা ইম্পর্টেন্ট। আমি যেটা তখন বলেছিলাম, এটা পর্যালোচনা করে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বা একটা ব্যবস্থা করা উচিত। ওনারা তখন ডিফেন্ড করতেন, তাকে ডিফেন্ড তখন করছেন না, এখন ওনারা ক্ষমা চাচ্ছেন। এটা আমি ভালো লক্ষণ মনে করি। এটাকে আমি কোনো খারাপ অর্থে ব্যবহার করবো না, করতে চাই না, ভোট পাওয়ার জন্য বলবো না। এটা তাদের অনুশোচনা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু ক্ষমা চাওয়া একটা রাজনৈতিক বিষয় আছে। যেহেতু ভুলের ক্ষমা চাওয়া, তারা ক্ষমা চেয়েছেন, আমি এটা ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি তাদেরকে আরও কিছু কাজ করতে হবে। এটা এই মুহূর্তে আমি বলা আমার অবশ্য বলতে চাচ্ছি না। আরও কিছু কাজ আছে হাতে, রাজনীতিতে দাঁড়াতে হলে, প্রথম অবস্থানে আসতে হলে আরও কিছু কাজ তাদের আছে। কারণ রাজনীতি করার জন্য যে সমস্ত বিষয় দরকার তাদের এগুলো আছে। জনশক্তি আছে, ডিসিপ্লিন কর্মী বাহিনী আছে, অর্থশক্তিদের আছে। আরও কিছু জিনিস অ্যাড করলে আমি মনে করি তারা ভালো করবেন। এটা এখনও অভাব আছে, আমি মনে করি কিছু বিষয় আছে। এর মধ্যে ৭১ ইস্যু বাংলাদেশের জন্য, এখন এই প্রথম জেনারেশনের জন্য এটা বড় ইস্যু না, এই কথা আমি একমত। কিন্তু এটা যারা আমাদের মতো বয়সী যারা, অথবা আমাদের চেয়ে একটু কম বয়সী যারা, এদের কাছে ইস্যু, কিন্তু ইয়াং জেনারেশনের কাছে বড় ইস্যু না। এটা পাঠ্যপুস্তক তারা পড়াশোনা করেছে, এটা তো বড় ইস্যু আমি মনে করি। ইয়াংদের কাছে বড় ইস্যু না, এটা প্রমাণ হয়েছে ছাত্র শিবিরের বিজয়টা, কাজে এটি এর বড় ইস্যু না। কিন্তু তারপরে আমি মনে করি রাজনীতিতে গুণগতভাবে জামাত যদি এগোতে হয় এবং জাতীয় নেতৃত্ব প্রদান করতে হয়, তাহলে তাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেটা হয়তো আমি তাদেরকে পার্সোনালি বলার চেষ্টা করেছি, আরও সামনে বলবো। আমি মনে করি এগুলো করতে পারলে তাদের পক্ষে বাংলাদেশ রাজনীতিতে দাঁড়িয়ে যাওয়া সম্ভব, আমি মনে করি, এবং জাতীয় নেতৃত্ব দেওয়া সম্ভব তাদের পক্ষে। ডক্টর আহমদ আব্দুল কাদের, একটু আপনার কাছে যেতে চাই। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এর আগে গোলাম আজম ও মতিউর রহমান নিজামী ক্ষমা চেয়েছেন, এবার নিয়ে তিনি 2বার ক্ষমা চাইলেন। গোলাম আজম ও মতিউর রহমান নিজামীর ক্ষমা চাওয়ার পরও কেন তাকে ক্ষমা চাইতে হচ্ছে? মানে নেটিজেনরা বলছেন জামায়াতের সবসময় এটি কৌশলগত অবস্থান রয়ে গেছে, কারণ তাদের এই ক্ষমা চাওয়ার বিষয়টি সবসময় অস্পষ্ট ছিল এবং শর্তযুক্ত ছিল। তাহলে কি এই কারণেই বারবার ক্ষমা চাইতে হচ্ছে? এখন তো বিনা শর্তে চাইছে নাকি? এখন তো ক্ষমা চাইলে যেটা বলবো বিনা শর্তে, যদি বলেছে, যেমনটা আজিজুল বারী হেলাল ভাইও বলছিলেন। এই বিষয়টা আমি আগে বলেছি যে আমার পক্ষে বেশি বলা স্কোপ নাই, বেশি পাবলিকলি বলা ঠিক নয় আমার জন্য। আমরা বারবার তাদের বলেছি যে আপনারা এটাকে পর্যালোচনা করে অন্যায় যেটা ভুল স্বীকার করেন। আমরা বলেছি তখন তারা ভুল স্বীকার করতে রাজি হয় না আমাদের সামনে। এই নিয়ে আমাদের দল আমরা আলাদা হয়ে গেছি, আমরা তখন বেরিয়ে গেছি শিবির থেকে। এখন তারা চেয়েছে, আমি আগে বলেছি এটা ভালো, এটা পজিটিভ। আমরা যে আগে চেয়েছিলাম এখন তারা শেয়ার করছেন। আমরা আরও একটু তাদের কাছে চাই, আরও স্পেসিফিক চাই। যেমন এটি হলো আমার কথা আর কি, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ এই বিষয়টা আপনারা আপনাদের কথা বলছেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বললাম। এখন এই জন্য আমি মনে করি যে ক্ষমার ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে, এটা আওয়ামী লীগের আমলে তো এটা ব্যবহার করা হয়েছে বিএনপির জন্য। আমার দুঃখ হচ্ছে এই কারণে, ওনারা যে ভাষায় কথা বলছে সেম আওয়ামী লীগ ন্যারেটিভ। এটা হেলাল ভাই যারা বলছেন, এখন ওনার নেতারা বলেন আওয়ামী ন্যারেটিভ, এটা একটু বেশি মাত্রা হয়ে যাচ্ছে আমি মনে করি। কারণ তারা তাদেরকে নিয়ে কাজ করেছেন, মন্ত্রী দিয়েছেন, প্লাগ দিয়েছেন, এখন তারাই এত বলতে বলা তার উচিত না আমি মনে করি। তারা স্বপ্নে বলতে পারে, এটা ঠিক আছে, কিন্তু একদম যেভাবে আওয়ামী লীগের কথা বলতো এই ভাষায় তারা কথা বলছেন, কিন্তু এটা কিন্তু মানানসই না।
কারণ তারা তাদেরকে নিয়ে কাজ করেছেন, একসাথে সংগঠন করে আন্দোলন করেছে, একসাথে রাজনীতি করেছে, একসাথে নির্বাচন করেছে এবং একটি মন্ত্রী পরিষদ গঠন করেছে। কাজে এইটা তাদেরকে বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি মনে করি। তারা ভেবে দেখবেন যে এতটা বলা উচিত কিনা। আমি মনে করি এই আওয়ামী নেগেটিভ যেটা আছে এটাকে আমাদের বাইপাস করতে হবে। ৭১ যে ইস্যু, বাংলাদেশের জন্ম তারিখ হয়েছে, তো ৭১ কিন্তু বাংলা পাকিস্তান দেওয়া হয়েছে, মনে রাখতে হবে। ৭১ মানে কিন্তু উন্নতিতে হয় না, পাকিস্তান দেওয়া হয়েছে। পাকিস্তান থাকাকালীন পাকিস্তান আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা মনে রাখতে হবে। এটা এড়িয়ে যাওয়ার সুযোগ না কিন্তু। আমরা সবাই পাকিস্তানের লোক, আমরা তো ছোট ছিলাম বলতে পারেন, কিন্তু আমরা পাকিস্তানের সবাই লোক ছিলাম। এখন কেউ চাইতে পারে পলিটিক্যালি পাকিস্তানের পক্ষে থাকতে পারে, কেউ বাংলাদেশের পক্ষে থাকতে পারে পলিটিক্যালি। আমার আপত্তি দুই জায়গায়। আমার আপত্তি ছিল বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করতে আর সশস্ত্র সংগ্রাম করলো কেন, আমার আপত্তি ছিল এই জায়গাতে। এই পয়েন্টে আমার আপত্তি। এমনি হিন্দুস্তান পাকিস্তান হওয়ার সময় কিন্তু অনেকে হিন্দুস্তানের পক্ষে ছিল, অনেক এরা পরে বাংলাদেশ রাজনীতি করছে, পাকিস্তান রাজনীতি করেছে, ব্লেম দেওয়া হয় নাই। এবং জমিয়তুল উলামা ইসলাম যেটাকে আমরা বলছেন, এটা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল না, তারা কিন্তু পরে এসে পাকিস্তান রাজনীতি করেছে। কাজে এটা হতেই পারে, কিন্তু পলিটিক্যালি প্রবলেম না। এটা প্রবলেমটা হচ্ছে মূলত তাদের ইনভলভমেন্ট, কোঅপারেশন, এই কোলাবোরেশন, এটা হচ্ছে প্রবলেম তৈরি করেছে। তবে হেলাভাই যে বলছেন, আমি মনে করি এটা সঠিক না কথাটা। আমরা কথা আমি বলি, আপনি যে বলতে পারেন যে ওরা এই কাজ যারা পাকিস্তান আর্মি কিলিং করেছে, ব্রেভ করেছে, এগুলো সহযোগিতা হয়ে গেছে, তাদের কাজ দ্বারা তারা সহযোগিতা পেয়েছে, কিন্তু তারা নিজের ইনভলভ, এটা আমি মানি না, আমি এটা মনে করি না। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে যে মামলা দেওয়া হয়েছে, মামলার সঙ্গে এদের কোনো সম্পর্ক আদৌ নাই, কিন্তু এটা করা হয়েছে কেমন এই জন্য। এবং আজহার ভাইকে, আমার ক্লাসমেট, আমি একসাথে ছিলাম, বড় রাখা দরকার, আমরা এখানে থাকতাম। তাকে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে, এগুলো এখন বানোয়াট অভিযোগ। তাকে ডেসেন দেওয়া হইলো, জেলখানায় যাওয়ার পরে শুনলাম যে ওনাকে। কালের ভাই, আপনি যদি আপনার কথা দুই রকম হচ্ছে না। একটা হলো যে জামাতে ইসলাম এই মানবতা বিরোধী, আমি এখন মানবতা বিরোধী কথা বললাম, এর সাথে তো জড়িত। তো কাদের ভাই হয়তো জড়িত না, হয়তো বা যারা ফাঁসি তারা জড়িত কিনা আমি জানি না, কিন্তু এই কাজ তো করেছে জামাত ইসলাম, তো করেছে। আমি সেটা বলছি, তারা কোঅপারেট করেছে, ওই তো তারই মানে কোলাবোরেটর। তো তারা মানে রাজাকার, আল বদর, আল শাম, তারা কেউ কোলাবোরেশনে জড়িত ছিল। এটা এবং রাজনৈতিক দল হিসেবে জড়িত ছিল। এই বক্তব্যে আসবো, তার আগে একটু অ্যাডভোকেট সুব্রত রাজনৈতিক দল হিসেবে তো জড়িত ছিল। আমার মনে হয় যে সব ব্লেম গেমে আমি যেতে চাচ্ছি না, বুঝছেন, এগুলো ব্লেম গেম ছাড়া কিছুই না। ওনারা বলছেন যে সব জামাতের লোক, আর জামাত বলছে, একটু সংক্ষিপ্তভাবে বলবেন, আমার সময় 97 জন, এর মধ্যে আমাদের 3 জন আসছে সচিব, আর বাকি সবাই বিএনপির বা আওয়ামী লীগের। তাহলে এই ব্যাখ্যা আমরা দেবো কি করি? তো আমার পক্ষে পড়াশোনা না, ওনাদের পক্ষে পড়াশোনা, এগুলো কথা মাত্র, এগুলো রাজনৈতিক কথাবার্তা, এর মধ্যে সত্যতা কি আছে আল্লাহ ভালো জানে। আমি এইসব রাজনীতি জড়াতে চাই না, কারণ এগুলো হচ্ছে ব্লেম গেম, স্যাপ ব্লেম গেম। আমি একে দিচ্ছি, ওনারা দিচ্ছে। তো এটা স্পষ্ট কথা, বাংলাদেশের এই পড়াশোনার ব্যাপারে যেহেতু আওয়ামী লীগের যারা ছিলেন, এরা এখনো আছেন, অনেকে আছেন, এখনো তারা আছেন, তারা যে কি রোলটা প্লে করবে আমি শিওর না এখন পর্যন্ত।